আচ্ছা, আপনারা হচ্ছে 21 ধারাতে, 31 ধারাতে চলে যান। সাউন্ড ক্লিয়ার আছে? জি স্যার। দেখেন, 31 ধারাতে বলতেছে যখন আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, ক্যান্সেলেশন অফ ডিট, আর হচ্ছে রেজিশন অফ আপনার ডিট। তো এই তিনটা আপনার যে 31, 35 আর 39, এই তিনটা ধারার টাইটেল হচ্ছে আপনারা সেপারেট করে মনে রাখবেন। তিনটা ধারার টাইটেল হচ্ছে সেপারেট করে মনে রাখবেন। একটা হচ্ছে রেকটিফিকেশন, একটা হচ্ছে ক্যান্সেলেশন, আর একটা হচ্ছে রেসিশন। দেখেন, 31 ধারাতে আপনার দলিল সংশোধনের কথা বলতেছে আর চুক্তি সংশোধনের কথা বলতেছে। একটা দলিল যখন আপনারা তৈরি করেন, দলিল তৈরি করে দলিলে যদি কোনো ভুল থাকে, তাহলে সেই দলিলটা হচ্ছে আপনারা সংশোধন করতে পারবেন। কোন কোন ক্ষেত্রে সংশোধন করতে পারবেন, এখানে তিনটা গ্রাউন্ডস দেওয়া আছে। এই তিনটা গ্রাউন্ডস হচ্ছে আপনারা সেই দলিলটা সংশোধন করতে পারবেন। এক নম্বরটা হচ্ছে যে প্রতারণার মাধ্যমে দলিল যদি প্রণয়ন করা হয়, দলিলে যদি পারস্পরিক ভুল থাকে, লিখিত দলিলে পক্ষদের উদ্দেশ্য প্রকাশ যদি না পায়। এই যে তিনটা ক্ষেত্র আপনাদের দেওয়া আছে, তিনটা ক্ষেত্র হচ্ছে
খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তিনটা হচ্ছে কি করবেন, মুখস্থ করবেন। তাহলে এক নম্বরটা প্রতারণার মাধ্যমে দলিল প্রণয়ন করা হলে, দলিলে পারস্পরিক ভুল থাকলে, আরেকটা হচ্ছে উদ্দেশ্য যদি প্রকাশ না পায়। তাহলে এখানে আপনারা দেখতে পারতেছেন যে একটা হচ্ছে প্রতারণা, আরেকটা হচ্ছে পারস্পরিক ভুল, আর 3 নাম্বারটা হচ্ছে উদ্দেশ্য প্রকাশ না পাওয়া। সংক্ষেপে বলে দিলাম। এখন এইটার মামলা করতে পারবে কে? এই দলিল সংশোধনের মামলা দায়ের করতে পারবে কে? যে কোনো পক্ষ বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি। তাহলে দলিল সংশোধনের বা চুক্তি সংশোধনের মামলা দায়ের করতে পারবে কোনো পক্ষ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি। এই দুইজন ব্যক্তি যে কোনো একজন হচ্ছে দলিল সংশোধনের জন্য মামলা দায়ের করতে পারবে। এই দলিল সংশোধনের জন্য আপনার মামলা দায়ের করতে হয় 3 বছরের মধ্যে। এটা বলা আছে হচ্ছে আপনার 95 অনুচ্ছেদ আর 96 অনুচ্ছেদ তামাদি আইনের। কোর্ট ফি দিতে হবে অ্যাড ভ্যালোরেম, কোর্ট ফি এখানে অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি প্রদান করতে হবে। এটা দলিল সংশোধনের আদেশ প্রদান করা আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা, বিবেচনামূলক ক্ষমতা। তারপরে দেখেন, এই দলিল সংশোধনের মামলা করলেই যে দলিল সংশোধন করবে এরকমের না। আদালত দলিল সংশোধনের আদেশ প্রদান করবে না। কোন ক্ষেত্রে করবে না? একটা ক্ষেত্র, সেটা হচ্ছে যে ক্ষেত্রে সরল বিশ্বাসের মাধ্যমে এবং মূল্যের বিনিময়ে তৃতীয় কোনো পক্ষ যদি অধিকার অর্জন করে থাকে। সরল বিশ্বাসে এবং আপনার মূল্যের বিনিময়ে তৃতীয় কোনো পক্ষ যদি ওই দলিলের উপর বা যে প্রপার্টি নিয়ে দলিল, ওই প্রপার্টির উপর যদি কোনো অধিকার অর্জন করে, তাহলে আদালত হচ্ছে আপনার কি করবে না, ডিগ্রি প্রদান করবে না, বা দলিল সংশোধনের ডিগ্রি প্রদান করবে না। তাহলে এখানে আপনারা কোন জিনিসটা বলেন, তিনটা জিনিস পাইলেন। একটা হচ্ছে পারস্পরিক ভুল, একটা হচ্ছে প্রতারণার মাধ্যমে দলিল প্রণয়ন, আর একটা হচ্ছে উদ্দেশ্য প্রকাশ না পাওয়া। 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। মামলা দায়ের করতে পারে পক্ষ বা প্রতিনিধি। কোর্ট ফি প্রদান করতে হবে অ্যাড ভ্যালোরেম, আর হচ্ছে এটা আপনার আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এই হচ্ছে আপনার 31 ধারা। এর বাইরে আর এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, এখান থেকে উদাহরণ পড়ারও দরকার নাই। তারপরে চলে যাব হচ্ছে 32 ধারাতে। 32 ধারাতে বলতেছে যে পক্ষগণের ইচ্ছা সম্পর্কে অনুমান, প্রিজাম্পশন অ্যাজ টু ইন্টেন্ট অফ পার্টিজড, প্রিজাম্পশন অ্যাজ টু ইন্টেন্ট অফ পার্টিজড। দেখেন, এই যে সুষম এবং সুবিচারমূলক চুক্তি সম্পাদন করাই হচ্ছে পক্ষগণের উদ্দেশ্য ছিল বলে বিচারক হচ্ছে কি করবেন, অনুমান করবেন। এইটুকু এক লাইন। টাইটেলটা ভালো করে পড়বেন। কত নাম্বার ধারাতে টাইটেলটা দেওয়া আছে, এই যে প্রিজাম্পশন অ্যাজ টু ইন্টেন্ট অফ পার্টিজ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টাইটেল। তারপরে চলে যাবেন হচ্ছে এই সংশোধনের নীতি, প্রিন্সিপালস অফ রেকটিফিকেশন। এই 33 ধারার টাইটেলটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আপনাদের এখন কিন্তু এই যে প্রশ্ন হচ্ছে পরীক্ষাতে আপনারা পাবেন, যে প্রশ্ন হচ্ছে পরীক্ষাতে আসবে, শুধুমাত্র সেই এমসিকিউগুলো হচ্ছে আমি বলে বলে যাচ্ছি। দেখেন, তাহলে 33 ধারা টাইটেলটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর দলিল কোন কোন নীতি অনুসরণ করে দলিল সংশোধন করবে, একটা হচ্ছে ভাষাগত দিক, আরেকটা হচ্ছে বৈধ ফলাফল কি হবে, সংশোধন করলে তার বৈধ ফলাফল কি হবে, আর কি উদ্দেশ্যে সম্পাদন করা হয়েছে দলিলটা। তাহলে দলিলের উদ্দেশ্য, দলিলের বৈধ ফলাফল, দলিলের যে ভাষায় প্রণয়ন করা হয়েছে, ওই যে আপনার যদি ভাষা চেঞ্জ করা হয় তাহলে এই মূল উদ্দেশ্য চেঞ্জ হয়ে যাবে কিনা। এই 3টা বিষয়ের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে হচ্ছে আপনার দলিল সংশোধন করতে হবে। তারপরে চলে যাব এই সংশোধিত দলিল কিভাবে কার্যকর করা যায়। সংশোধিত দলিল সমূহ সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা। এই সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করবে কে? একমাত্র আদালত, আর কারোর কোনো ক্ষমতা নাই এটা হচ্ছে কার্যকর করার। তাহলে কার মাধ্যমে? আদালত হচ্ছে কি করতে পারবে?
সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করতে পারবে। কে পারবে? আদালত। তাহলে 32, 33, 34 এই তিনটা ধারার ইংরেজি টাইটেল আর হচ্ছে বাংলা টাইটেল, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আর এই তিনটা ধারার হচ্ছে আপনার এই যে মূল মূল যে কথাগুলো আমি বললাম এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই 31 থেকে আপনার এই 34 ধারা এর মধ্যে কিন্তু মোটামুটি একটা প্রশ্ন পরীক্ষাতে আসে। সুতরাং এটা হচ্ছে একটু ভালো করে পড়বেন। এই যে মাত্র আমি হাতে গোনা মনে হয় 8টা 10টার মতো প্রশ্ন আপনাদের আমি বললাম, এই 8টা 10টা প্রশ্ন যেগুলো আমি বললাম এইগুলোর মধ্য থেকেই পরীক্ষাতে আসবে, যদি পরীক্ষাতে আসে। এর বাইরে পরীক্ষাতে প্রশ্ন আসবে না। এখন আপনারা দেখা গেলো পরীক্ষার হলে যে আপনারা উত্তর করতে পারতেছেন না, কেন পারতেছেন না? দেখা গেলো আপনাদের মনে নাই বা ভুলে গেছেন, মূল কনসেপ্ট থেকে দূরে সরে গেছেন। তো এখন যদি আপনারা যদি সেটা যদি ভালো করে না বুঝেন, ভালো করে যদি না শুনেন, তাহলে কিন্তু হবে না। তারপরে আমরা চলে যাব হচ্ছে 35 ধারাতে। 35 ধারাতে বলতেছে যে দলিল বাতিল, দলিল বাতিল, রদ, রদ বা বাতিল। যে সকল ক্ষেত্রে চুক্তি বিচারপূর্বক বাতিল করা যায়, চুক্তি বাতিল করা যায়। আমরা দেখছি যে আপনার 31 ধারাতে দলিল আর চুক্তির কথা বলছে, কিন্তু 35-এ শুধুমাত্র চুক্তির কথা বলেছে। এখানে তিনটা ক্ষেত্রে হচ্ছে আপনার কি করা যায়, চুক্তি হচ্ছে বাতিল করা যায়, রদ করা যায় বা খারিজ করা যায়। তিনটা শব্দই দিয়ে এই পরীক্ষাতে আসতে পারে। যেটাই আসুক না কেন সেটা হবে আপনার হচ্ছে ধারা হচ্ছে 35। দেখেন, চুক্তি লিখিত বাতিলযোগ্য, বাদী কর্তৃক সম্পাদনযোগ্য বা বাদী কর্তৃক শেষ করা যায়। বাদী কর্তৃক, জাস্ট এ মিনিট, একটু আপনারা হোল্ড করে থাকেন, আমি একটু ব্যারেক চেক করব। হ্যাঁ, দেখেন এখানে একটু কারেকশন আছে। চুক্তিটা হচ্ছে লিখিত হইতে হবে, চুক্তিটা হচ্ছে বাতিলযোগ্য, বাদী কর্তৃক সমাপনীয় বা শেষ করতে পারে, বাদী কর্তৃক রদযোগ্য, শুধু এইটুকু, বাদী কর্তৃক রদযোগ্য। তাহলে বাতিলযোগ্য, বাদী কর্তৃক রদযোগ্য, এইটুকু আপনারা হচ্ছে করবেন, পড়বেন। আর 2 নম্বরটা হচ্ছে অবৈধ চুক্তি বাদী অপেক্ষা বিবাদীর দোষ বেশি, বাদী অপেক্ষা বিবাদীর দোষ বেশি। যত দোষ নন্দ ঘোষ, বিবাদী মানে আসামি, আর আসামির দোষ থাকে বেশি। তাহলে আপনার বাদী থেকে বিবাদীর দোষ বেশি যখন, তখন হচ্ছে সেই চুক্তিটা বাতিল করা যায়। 3 নাম্বারটা হচ্ছে অর্থ পরিশোধ করতে পারে না। এই যে আপনি একটা চুক্তি করলেন যে হচ্ছে 100 মণ ধান হচ্ছে আপনি পাঠিয়ে দিবেন, তো এখন 100 মণ ধান আমি পাঠিয়ে দিব আপনাকে, আপনি টাকা দিবেন না, আপনি চুক্তি অনুযায়ী টাকা দিলেন না, তখন আমি চুক্তি অটোমেটিক বাতিল করে দিতে পারবো। দ্যাটস দ্য পয়েন্ট। তাহলে একটা হচ্ছে আপনার চুক্তি হচ্ছে লিখিত হইতে হবে, বাতিলযোগ্য হইতে হবে, নট ভয়েড হইবে না বা বাতিল হবে না, বাতিলযোগ্য, আর বাদী কর্তৃক রদযোগ্য এটা। আর হচ্ছে অবৈধ চুক্তি বাদী অপেক্ষা বিবাদীর দোষ বেশি, আর অবশিষ্ট মূল্য হচ্ছে পরিশোধ করতে পারে না বা আপনার অর্থ পরিশোধ করতে পারে না। তারপরে দেখেন এখানে এই চুক্তি বাতিলের জন্য বা রদ করার জন্য মামলা দায়ের করতে পারবে কে? স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি। এখানে কোনো পক্ষের প্রয়োজন নাই, প্রতিনিধির প্রয়োজন নাই। ওই ঘটনার সাথে যেই ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্ট সেই ব্যক্তি হচ্ছে মামলা দায়ের করতে পারবে। চুক্তি রোধের মামলা দায়ের করতে হয় 1 বছরের মধ্যে। আমরা জানি চুক্তি বলবতের মামলা দায়ের করতে হয় হচ্ছে 1 বছরের মধ্যে, আর চুক্তি রোধের মামলাও দায়ের করতে হয় 1 বছরের মধ্যে। চুক্তি রোধের মামলা করবেন, চুক্তি বলবতের মামলা করবেন হচ্ছে অনুচ্ছেদ 113-তে, আর চুক্তি রোধের মামলা করবেন অনুচ্ছেদ 114-তে। দুইটাই হচ্ছে আপনার 1 বছরের মধ্যে। আর একটা ধারা হচ্ছে 12, আর একটা ধারা হচ্ছে 35। এখানে অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি প্রদান করতে হবে, আর বিচারকের হচ্ছে ডিসক্রিশনারি পাওয়ার থাকবে। তারপরে দেখেন 36 নম্বর ধারাতে চলে যাবেন। এইখান থেকে আর কোনো প্রশ্ন পরীক্ষাতে আসার মতো নেই, শুধুমাত্র এই যে মূল মূল যে শব্দগুলো আমি বললাম এইগুলো ভালো করে মুখস্থ করবেন। 36-এ দেখবেন ভুলের জন্য বাতিল। শুধুমাত্র ভুলের জন্য কোনো চুক্তি বাতিল হয় না,
যদি না এই চুক্তির আপনার মারাত্মক রকমের ভাবে বিবাদী পক্ষ বা উপর পক্ষ ক্ষতিগ্রস্ত হয় বা ন্যায় বিচার থেকে বা ন্যায় বিচার বিঘ্ন ঘটে, তাহলে এই ক্ষেত্রগুলোতে হচ্ছে আপনার কোনোভাবেই শুধুমাত্র ভুলের জন্য চুক্তি বাতিল করা যাবে না। 37-এ চলে যাবেন, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় বিকল্প হিসাবে বাতিলের প্রার্থনা। লিখিত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা দায়েরকারী বাদী বিকল্প চুক্তি রোধের প্রার্থনা করতে পারে যদি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন না করা যায়। ধরেন যে দুইজন ব্যক্তি হতে চুক্তি করেছে, চুক্তির এখন সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাচ্ছে না, তখন ওই যে বাদী, সেই বাদী হচ্ছে কি করবে, যেহেতু কার্য সম্পাদন করা যাচ্ছে না, তখন হচ্ছে বাতিলের প্রার্থনা করতে পারে যে কার্য সম্পাদন যেহেতু করা যাচ্ছে না, আপনি চুক্তিটাই বাতিল করে দেন। হ্যাঁ, এটা হচ্ছে 37। আর হচ্ছে 38-এ যাবেন, অপর পক্ষকে ক্ষতিপূরণ প্রদানের আদেশ। অপর পক্ষকে ক্ষতিপূরণ প্রদানের আদেশ। কোর্ট মে রিকোয়ার পার্টি রেসিস্টিং টু ডু ইকুইটি। এটা হচ্ছে আপনার এই যে এটা ল্যাটিন টার্মস, এইটার আলোকে হচ্ছে 38 ধারা আপনার প্রতিফলিত হয়েছে এই ল্যাটিন টার্মস। কোর্ট মে রিকোয়ার পার্টি রেসিন্ডিংস টু ডু ইকুইটি। তো অপর পক্ষকে ক্ষতিপূরণ প্রদানের আদেশ প্রদান করতে পারে যদি চুক্তি বাতিল করা হয় বা রদ করা হয়, তাহলে অপর পক্ষকে ক্ষতিপূরণের আদেশ দেওয়ার আদেশ দিতে পারে ন্যায় বিচারের সাথে। তো এখানে আপনার এটা হচ্ছে টাইটেলগুলো আপনার হচ্ছে এই 38 ধারার, এটা ভালো করে পড়বেন। আর হচ্ছে হু সেক ইকুইটি মাস্ট টু ইকুইটি। এই যে আপনার ইসে ব্রিটিশ লতে একটা কথা আছে, ল্যাটিন টার্ম আছে, সেটা হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আপনার প্রতিকার চাইবে তাকে হচ্ছে অবশ্যই ক্লিন হ্যান্ডে আসতে হবে। আপনাকে একজন ব্যক্তি বাঁশ দিয়ে আঘাত করেছে, বাড়ি করেছে, আপনি তাকে কি করেছেন, বড় রান্দা দিয়ে কোপ মারেছেন 4-5টা যায়, তারপরে চলে গেছেন কোর্টে যে ও বললে আমার বাঁশ দিয়ে বাড়ি মারেছে। এটা করলে হবে না, আপনাকে অবশ্যই ক্লিন হ্যান্ডে যাইতে হবে কোর্টে। আপনি সেলফ ডিফেন্স করতে পারেন, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত আক্রমণ করতে পারেন না। তাহলে হু সেক ইকুইটি মাস্ট ডু ইকুইটি। যে ব্যক্তি হচ্ছে আপনার সমতা চাইবে তাকেও সমতা এক্সারসাইজ করা লাগবে। এটা হচ্ছে 38 ধারা। এই হচ্ছে আমাদের 35 থেকে 38 ধারা। 35 থেকে 38 ধারা হচ্ছে গুরুত্বপূর্ণ, পড়া কিন্তু কম। সুতরাং এই 35 থেকে 38 ধারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কয়টা ধারা 3 স্টার দিবেন, তারপর হচ্ছে আমি 31 থেকে 34 এগুলো 3 স্টার দিয়ে রাখবেন। পড়া কম কিন্তু গুরুত্বপূর্ণ। এই হচ্ছে আমার মনে হয় যে আপনাদের এই 38 ধারা পর্যন্ত আজকে আমি পড়াই, বাকিটা হচ্ছে আপনার এই 39 থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে আমি ক্লাস নিব। শনিবার রাতে ক্লাস নিব, রাত 10টায়। এই শনিবারে হচ্ছে আপনাদের ক্লাস নেওয়া হচ্ছে শেষ হবে এসআর অ্যাক্টের, তারপর হচ্ছে রবিবারে আমি পরীক্ষা নিব। সুতরাং আপনারা আজকে রাত এবং আগামীকালের মধ্যে আর শনিবার রাত 10টার আগে মোটামুটি আপনারা প্রস্তুতি সম্পন্ন করবেন, পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করবেন, তারপর হচ্ছে রবিবারে পরীক্ষা দিবেন। এ হচ্ছে আপনাদের আজকের ক্লাস। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, বা কারো যদি কোনো কিছু বলার থাকে। ঠিক আছে, আশা করতেছি বলার নাই। তাহলে